আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সপ্লেনেশন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে শোনাবো ওয়ান পিস গল্পের নতুন একটি এপিসোড। নানা ধরনের এনিমিস, কার্টুনস অ্যান্ড মুভিজ এক্সপ্লেনেশন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের যে কোনো নিউ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং সবার আগে সেই ভিডিওটি আপনি দেখতে পারেন। ওয়ান পিস গল্পের শুরু হয়েছিল কিছু বছর আগে, যখন দ্য পাইরেট কিং গোল্ড রোজারকে সবার সামনে মেরে ফেলা হচ্ছিল। মরার আগে তাকে একজন জিজ্ঞাসা করেছিল, তোমার সবথেকে মূল্যবান গুপ্তধন ওয়ান পিস কোথায় আছে? এটা শুনে পাইরেট কিং বলল, যে আমার এই গুপ্তধন খুঁজে বের করতে পারবে সে দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি তো হবেই, সাথে সে সব পাইরেটসদের কিংও হয়ে যাবে। তারপর ওয়ান পিসের দুনিয়াতে ওয়ান পিসকে খোঁজার জন্য সব পাইরেটদের লাইন লেগে যায়, আর এর সাথে আমাদের ওয়ান পিসের এপিসোড 1 শুরু হয়ে যায়, যার নাম আই এম লফি, দ্য ম্যান হুজ গনা বি কিং অফ দ্য পাইরেটস। এপিসোড 1 এর শুরুতে আমাদের দেখানো হয় এক প্যাসেঞ্জার শিপ, যার মধ্যে সকল যাত্রীরা পার্টি করছিল, সাথে অনেক মজাও করছিল। এই শিপে আমাদের কিছু ওয়ার্কার দেখানো হয়। তাদের মধ্যে একটা ওয়ার্কার পানির মধ্যে ভাসতে থাকা একটি ব্যারেল দেখতে পায়। তারা মনে করে যে এর ভেতরে হয়তো বিয়ার থাকতে পারে, তাই তারা সেটাকে উঠানোর চেষ্টা করতে থাকে এবং একসময় তারা সেটিকে উঠানোর সময় তাদের মধ্যে থেকে একজনের চোখ চলে যায় সামনে থাকা একটা পাইরেট শিপের দিকে, যেটা দেখে তারা বুঝতে পারে যে পাইরেট শিপটা তাদেরকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। তারা কিছু বুঝে ওঠার আগেই পাইরেট শিপটি তাদের উপর আক্রমণ করে দেয় এবং পুরো প্যাসেঞ্জার শিপের যাত্রীরা এদিক সেদিক ভাগতে থাকে। তাদের মধ্যে একটা মেয়ে আছে যার নাম নামি। সে সবার থেকে আলাদা হয়ে একটা জায়গাতে দাঁড়িয়ে থাকে। অপরদিকে আমরা দেখতে পাই একটা লেডি পাইরেটকে, যার নাম হচ্ছে আলভিদা সামা। তখন আলভিদা তার শিপে থাকা একটা বাচ্চা ওয়ার্কারকে আস্ক করে, যার নাম হচ্ছে কবি, বলো তো কবি, এই সমুদ্রের মধ্যে সব থেকে সুন্দরী কে? তখন কবি ভয়ে ভয়ে বলে, অবশ্যই সেটা আপনি ম্যাডাম আলভিদা। তখন আলভিদা অনেক খুশি হয় এবং কবিকে ধন্যবাদ জানায়। তারপর আলভিদা সবাইকে বলে যে যাও ওই প্যাসেঞ্জার জাহাজটিকে কবজা করো, সাথে তাদের বুঝিয়ে দাও আলভিদা সামা কি জিনিস। তারপর মিস আলভিদার সব সমুদ্র ডাকু দড়ির সাহায্যে প্যাসেঞ্জার শিপে লাফ দিতে থাকে। তখন কবিকে দেখা যায় কবি দড়ি ধরে কাঁপছিল। তখন মিস আলভিদা কবিকে বলে, তুমি অনেক বড় ভীতু। এই বলে আলভিদা কবিকে অনেক জোরে কিক মারে আর কবি উড়ে গিয়ে প্যাসেঞ্জার শিপে পড়ে। অপর এক সিনে দেখানো হয় আলভিদা তার পাইরেটসদের সাথে করে নিয়ে প্যাসেঞ্জারদের বলতে থাকে যে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা তোমাদের মূল্যবান জিনিসগুলোকে যদি আমাদের দিয়ে দাও, আর এটা না করে কেউ যদি আমাদের সাথে লড়াই করতে চাও তাহলে তাকে আমরা মেরে সমুদ্রে ফেলে দিব। তারপর আমরা নামিকে দেখতে পাই, সে তার কাপড় চেঞ্জ করে ফেলে এবং মিস আলভিদার জাহাজের দিকে যেতে থাকে। কবি ভয়ে ভয়ে বেসমেন্টের দিকে যেতে থাকে আর সেখানে এপিসোডের ফার্স্টে দেখানো ব্যারেলটি দেখতে পায়। অপরদিকে নামি শিপে পৌঁছে যেই ভিতরে ঢুকতে যাবে তখনই তাকে একজন পাইরেট দেখে ফেলে আর আস্ক করতে থাকে, তুমি কে? তোমাকে তো এই শিপে এর আগে কখনো দেখিনি। আর এটা বলার সাথে সাথে নামি তাকে একটা জোরে কিক দিয়ে বেহুশ করে ফেলে আর ভিতরে ঢুকে যায়। তখন আমরা দেখি কবি সেই ব্যারেলটিকে নিয়ে যেতে থাকে। তখন কবি এর সামনে লেডি আলভিদার কিছু লোক চলে আসে আর কবিকে আস্ক করতে থাকে, তুমি এই ব্যারেলটিকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন কবি বলে, এটা আমি লেডি আলভিদার জন্য নিয়ে যাচ্ছি, যাতে এই বিয়ারগুলো পেয়ে লেডি আলভিদা খুশি হয়ে যায়। তখন তাদের মধ্যে একজন বলে, আমাদেরও একটু টেস্ট করতে দাও, তারপর না হয় লেডি আলভিদার জন্য নিয়ে যেও। তখন কবি বলে, এটা করো না, আলভিদা জানতে পারলে আমাদের মেরে ফেলবে। তখন লোকটি বলে, তুমি তোমার মুখ বন্ধ রাখো কবি,
পাইরেটটি যেই ব্যারেলটিকে ভাঙতে যাবে তখনই ব্যারেল থেকে একটা ছেলে ব্যারেলের মুখ ভেঙে বের হয়ে আসে। আর এই ছেলের নাম হচ্ছে মাঙ্কি ডি লফি, যে হচ্ছে এই ওয়ান পিস গল্পের প্রধান চরিত্র। যেই লফি ব্যারেল ভেঙে বের হয়ে আসে তখন লফির একটা হাত ভুল করে পাইরেটের গায়ে লেগে যায় আর পাইরেটটি সেখানেই বেহুশ হয়ে যায়। আর এটা দেখার পর বাকি পাইরট দুটি লফিকে বলতে থাকে, আসলে তুমি কে আর কোথা থেকে এসেছো? তখন লফি বলে, আরে চিনা জানা পরে হবে, আগে কিছু খাবার দাও আমায়, আমি অনেক ক্ষুধার্ত। লফির এই কথা শুনে তারা দুইজন ফ্রাস্ট্রেটেড হয়ে লফির উপর চাকু দিয়ে হামলা করে দেয়। আর এইসব হতে দেখে কবি ভয়ে তার চোখ বন্ধ করে ফেলে, কারণ কবি লফির মরণ দেখতে চাইছিল না। তারপর লফি এক হাত দিয়ে তাদের একরকম মোকাবেলা করে আর তাদের চাকুগুলাকে ভেঙে দুই টুকরো করে ফেলে। এটা দেখে সেই দুজন তাদের বেহুশ হওয়া সাথীকে নিয়ে ভয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে আর বলতে থাকে, আমরা মিস আলভিডাকে নিয়ে আসছি, তুমি এখানেই থাকো। এটা শুনে কবি লফিকে বলে যে তুমি এখান থেকে পালিয়ে যাও, না হয় মিস আলভিডা এসে তোমাকে মেরে ফেলবে। তখন লফি কবিকে বলে, ওইসব বাদ দাও, আমার ক্ষুধা লাগছে, আমাকে কিছু খেতে হবে। তখন লফি ফলের গ্রান শুকতে শুকতে বেসমেন্টের দিকে যেতে থাকে আর তার পিছে পিছে কবিও সেখানে চলে আসে। আর লফি বেসমেন্ট এসে বেসমেন্টে রাখা আপেল খেতে থাকে। এটা দেখে কবি লফিকে বলে, তোমার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, মিস আলভিডা আসছে আর এসেই তোমাকে মেরে ফেলবে, আর তুমি এতটা শান্ত কি করেই বা আছো? তখন লফি বলে, না আমি মৃত্যুকে ভয় পাই, না আমি মিস আলভিদাকে ভয় পাই। তখন লফি কবিকে বলে যে তোমাকে দেখতে তো পাইরট মনে হচ্ছে না, তাহলে তুমি এখানে কি করছো? তখন কবি বলে, এটা অনেক পুরনো কথা, প্রায় 2 বছর আগের কথা, যখন কবি মাছ ধরার জন্য একটা ছোট নৌকা করে যাচ্ছিল। তখন মিস আলভিডা ও তার দলের লোকেরা কবি সহ তার নৌকাটাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর সেই থেকে কবি মিস আলভিডার এই শিপে কেভিন বয় এর কাজ করছে। আর সে যদি এইখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে মিস আলভিডা তাকে প্রাণে মেরে ফেলবে। এটা শোনার পর লফি বলে, তুই তো 1 নাম্বারের ভীতু কবি। তখন কবি বলে, এমন কিছু না, আমি মৃত্যুকে ভয় পাই, কারণ ওর কিছু স্বপ্ন আছে যেইগুলো ওকে পূরণ করতে হবে। আর সাথে কবি লফিকে আস্ক করে যে লফিয়ের কোনো স্বপ্ন আছে কিনা। তখন লফি উত্তরে বলে, তার স্বপ্ন হচ্ছে যে সে সকল পাইরেটদের রাজা হবে। আর এটা শুনে তো কবির মুখ পুরা হা হয়ে যায়। তখন কবি বলে, তুমি কি লেজেন্ডারি ওয়ান পিসকে পেতে চাও? আর যে এই লেজেন্ডারি ওয়ান পিস খুঁজে পাবে সেই হবে পাইরেটদের কিং। তখন লফি বলে যে হ্যাঁ, সেই ওয়ান পিসকে খুঁজে বের করবে আর সেই সমুদ্রের রাজা হবে। তখন কবি বলে, তোমার মতো একা একজন কখনোই পাইরেট কিং হতে পারবে না। আর এটা শুনে লফি কবির মাথায় চাটা মারে। আর তখন মার খেয়ে কবি বলে, তুমি যখন বলছো তাহলে তুমি করেই নিবে। তখন লফি বলে তার পেট ভরে গেছে আর সে একটা নৌকা করে এখান থেকে চলে যাবে। আর এটা শুনে কবি কান্না করতে থাকে আর বলতে থাকে, আমিও যদি তোমার মতো হতে পারতাম তাহলে আমি আমার স্বপ্ন পূরণের জন্য মরতেও প্রস্তুত থাকতাম। তখন কবি লফিকে বলে যে লফি, আমি কি আমার স্বপ্ন পূরণ করতে পারবো? তখন লফি বলে, কবির কি স্বপ্ন আর এটা কিভাবে সে পূরণ করবে সেটা লফি কি করে জানবে? কবি বলে তার ছোটবেলা থেকে স্বপ্ন সে মেরিন হবে, আর এই ওয়ান পিসের দুনিয়াতে পুলিশকে মেরিন বলে। আর কবি মেরিন হবার পর সে প্রথমে মিস আলভিদাকেই ধরবে। কবি যেই মিস আলভিদার নাম নেয় ঠিক তখনই মিস আলভিদা বেসমেন্টের ছাদ ভেঙে চলে আসে। এসেই বলতে থাকে, আমার লোকেরা বলল একটা ভয়ঙ্কর ছেলে নাকি ব্যারেল ভেঙে বের হয়েছে। আমি তো হিসেব অনুযায়ী ভাবলাম যে সেটা হয়তো পাইরেট হান্টার জোড়ো হবে, বাট তুমি তো একটা দুর্বল ছেলে। মিস আলভিদা আবার কবিকে সেই একই প্রশ্ন করে যে এই সমুদ্রের মধ্যে সব থেকে সুন্দর কে? যখনই কবি কিছু বলতে যাবে তখন লফি বলে, কবি এই মোটি মহিলাটা কে?
আর লফির মুখে মোটি কথা শুনে মিস আলভিদার রাগ তো সাত আসমান সমান হয়ে গেছে। আর মিস আলভিদা রেগে লফির উপর অ্যাটাক করে, কিন্তু লফি সহজেই আলভিদার অ্যাটাক থেকে নিজেকে বাঁচিয়ে নেয় আর লাফিয়ে বেসমেন্টের ছাদে চলে আসে। আর এরপর আলভিদার সব পাইরট লফির পিছনে পড়ে যায় আর লফি সবাইকে দেখে সেইখান থেকে দৌড়াতে থাকে। আর দৌড়ানোর সময় লফি এক পিলারের মধ্যে নিজের হাত রেখে দৌড়াতে থাকে, সাথে তার হাতও লম্বা হতে থাকে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তারপর লফি তার হাতটা রাবার এর মতো ব্যবহার করে পাইলটদের উপর হামলা করে আর সবাই এক হামলাতেই হেরে যায়। যেটা দেখে কবি বলে, আসলে তুমি কি জিনিস লফি? যেটা শুনে লফি বলে সে একজন রবার ম্যান। আর তখন সবার মধ্যে মিস আলভিদা বলে ওঠে, আমি তো শুধু শুনেছি যে ডেভিল ফ্রুটস নামে কিছু আছে, আর আজ আমি সেটা দেখেই ফেললাম। তুমি ঘুম ঘুম ফ্রুটস এর কারণে এই রবার পাওয়ার পেয়েছো, তাই না? তখন লফি বলে, হ্যাঁ। মিস আলভিদা তখন বলে যে তুমি কি কোনো বার্নটি হান্টার যে একাই শিকার করতে চলে এসেছো? তখন লফি বলে সে কোনো বার্নটি হান্টার না, সে একজন পাইরট। এটা শুনে মিস আলভিদা লফিকে আস্ক করে, তুমি যদি পাইরটই হবে তাহলে তোমার বাকি সদস্যরা কোথায়? তখন লফি বলে, এখন তো তার সাথে কোনো সাথী নাই, তবে ভবিষ্যতে ঠিকই হয়ে যাবে। তখন মিস আলভিদা বলে, ঠিক আছে, তুমিও পাইরট আর আমিও পাইরট। তুমিও এই দুনিয়ার সব থেকে বড় পাইরট হতে চাও আর আমিও হতে চাই, তাহলে তো তুমি আর আমি শত্রু। তুমি কি আমার সাথে লড়াই করতে চাও? আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। এটা শুনে কবি লফিকে বলে, তুমি ভুলেও মিস আলভিদার সাথে লড়াই করতে যেও না, কেননা সে অনেক শক্তিশালী আর তার দলে অনেক পাইরটও আছে, সাথে সে কিন্তু খুবই ভয়ানক আর তুমি কিন্তু মারা যাবে। আর সেই সময় কবির মনে পড়ে লফির সেই কথাটা যে সে স্বপ্ন পূরণের জন্য মরতেও ভয় পায় না। আর তখন কবির মধ্যেও অনেক সাহস চলে আসে আর মিস আলভিদাকে বলতে থাকে, তুমি আমাকে বারবার আস্ক করো না যে সব থেকে সুন্দর কে? এই সমুদ্রের মধ্যে সব থেকে সুন্দর কে সেটা তো আমি জানি না, তবে সব থেকে অসুন্দর হচ্ছে তুমি, সেটা আমি জানি। বুঝতে পেরেছো? আর এটা শুনে মিস আলভিদা রেগে কবির উপর জোরে আঘাত করতে নেয় আর লফি কবিকে সরিয়ে দিয়ে এই আঘাত নিজের উপরে নিয়ে নেয়। আর এতে লফির কিছুই হয় না, কারণ লফি তো রবারের মানুষ। তারপর লফি ডেভিল এর ফ্রুটের শক্তি ব্যবহার করে অনেক ভয়ঙ্কর একটা ঘুষি মেরে দেয় আলভিদাকে, যার কারণে মিস আলভিদার 12টা বেজে যায়। তার মধ্যে ওয়ান পিসের পুলিশ মানে মেরিনের লোকেরা চলে আসে পাইরটদের ধরার জন্য। তখন লফি কবিকে বলে, আমাকে এখন পালাতে হবে, তুমি যে তাদের সাথে যোগ দাও। তখন কবি বলে, যদি সে এইভাবে যায় তাহলে মেরিনের লোকেরা তাকে ধরে জেলে বন্দি করে দিবে, সাথে অনেক মারবে, এই জন্য সেও লফিয়ের সাথে পালাবে। তারপর কবি আর লফি ছোট একটা নৌকা নিয়ে সেখান থেকে বের হওয়ার সময় নামিকে দেখতে পায়। নামি মিস আলভিদার পুরো শিপ খালি করে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তারপর আমরা কবিকে আর লফিকে সমুদ্রে দেখতে পাই আর লফি কবিকে জিজ্ঞাসা করে, জোরো কে? তখন কবি বলে, জোরো অনেক ভয়ঙ্কর পাইরট হান্টার। তখন কবি লফিকে বলে, আসলে তুমি কেন জোরোর কথা আমাকে জিজ্ঞাসা করছো? তখন লফি হাসতে হাসতে বলে, কারণ লফি চায় জোরোকে তার ক্রো এর প্রথম মেম্বার বানাতে। আর এর সাথে ওয়ান পিসের প্রথম এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ওয়ান পিস গল্পের দ্বিতীয় এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই লফি আর কবিকে। তারা এক আইসল্যান্ডে এসেছে জরোর সন্ধানে। আর এর সাথে আমাদের ওয়ান পিস গল্পের এপিসোড 2 শুরু হয়ে যায়, যার নাম ইন্টার দি গ্রেট সোয়ার্ডম্যান পাইরেট হান্টার জোরো। এরপর লফি আর কবি পৌঁছে যায় নেভি বেস সিটিতে। তখন কবি লফিকে বলে, তুমি কি সত্যি সত্যি জোরোকে আমাদের টিমে নিতে চাচ্ছ? লফি বলে, হ্যাঁ, কারণ আমার মনে হয় জোরো ভালো মানুষই হবে। কবি বলে, সে যদি ভালোই হবে তাহলে তাকে কেন মেরিন বেজে আটকে রাখা হয়েছে? আসলে সে মানুষরূপী একটা শয়তান। তখন লফি একটা লোককে জিজ্ঞাসা করে সে জানে কিনা জোরোকে কোথায় আটকে রাখা হয়েছে। এটা শুনে
সেখানকার সকলে ভয় পেয়ে যায় আর লফির থেকে দূরে সরে যায়। কবি বলে, তুমি জানো তুমি কি বলছো? তাকে সবাই ভয় পায় কারণ সে একটা শয়তান। তারপর কবি বলতে থাকে, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ক্যাপ্টেন মর্গান সেই বেসের লিডার। ক্যাপ্টেন মর্গানের নাম শোনার পরে লোকেরা আরো বেশি ভয় পায়। কবি লফিকে বলে, সবাই ক্যাপ্টেন মর্গানের নাম শুনে এইভাবে ভয় কেন পেল? সে তো মেরিন বেসের ক্যাপ্টেন। তারপর লফি আর কবি হাঁটতে হাঁটতে মেরিন বেসে পৌঁছে যায়, যেখানে জোরোকে আটকে রাখা হয়েছে। লফি গেটের সামনে একটা দেয়াল দেখতে পায় আর সেখানে উঠতে থাকে। আর এটা দেখে কবি লফিকে বলে, তুমি এটা কি করছো? লফি কবিকে বলে সে সেই শয়তানটাকে দেখার চেষ্টা করছে। তখন কবিও লফির সাথে দেয়ালে উঠে পড়ে আর খুঁজতে থাকে জড়োকে কোথায় আটকে রাখা হয়েছে। তারা তখন দেখতে পায় সামনে একটা খুঁটির সাথে একটা লোককে বেঁধে রাখা হয়েছে, আর এই লোকটি আর কেউ না, সেই হচ্ছে জড়ো। তখন লফি বলে, আমরা যদি তার বাঁধন খুলে দেই তাহলে সে মুক্ত হয়ে যাবে। এটা শুনে কবি বলে, তুমি কি পাগল? সে একটা শয়তান, তার বাঁধন খোলা ঠিক হবে না। তাকে মুক্ত করে দিলে সে তোমাকে জানে মেরে ফেলবে। এটা শুনে লফি বলে, সে আমাকে মারতে পারবে না, কারণ আমি তার থেকে বেশি শক্তিশালী। ওদের কথা বলার মধ্যে সেখানে একটা বাচ্চা মেয়ে চলে আসে আর লফি আর কবি বাচ্চা মেয়েটিকে দেখতে থাকে। বাচ্চাটা দেয়াল থেকে লাফ দিয়ে দৌড়ে জড়োর কাছে যেতে থাকে। মেয়েটি জড়োর কাছে পৌঁছায়, দুইটা রাইস বল বের করে দেয় জড়োকে খাওয়ার জন্য। জড়ো ভাবতে থাকে আসলে বাচ্চাটা কে, আর তখন জড়ো বাচ্চাটাকে বলতে থাকে, আমি ক্ষুধার্ত নই, আমার পা কিন্তু খোলা আছে, আমি কিন্তু তোমার পেটে লাথি মেরে দেব। তখন সেখানে তিনজন লোক চলে আসে আর তাদের মধ্য থেকে একটা লোক এসে মেয়েটির কাছ থেকে একটা রাইস বল নিয়ে নেয় আর পা দিয়ে মাটির সাথে সেটাকে মিশিয়ে দেয়। এটা দেখে বাচ্চা মেয়েটি কান্না করতে শুরু করে, কারণ সে এটা অনেক কষ্ট করে বানিয়েছে। তখন জড়ো এই সব কিছু দেখতে থাকে যে তার জন্য আনা রাইস বলটি কি করে পা দিয়ে নষ্ট করে দেওয়া হলো। লোকটি বাচ্চাটাকে বলতে থাকে, তুমি কি জানো না বন্দি লোকদের খাবার খাওয়ানো নিষেধ, আর তুমি যদি এমনটা করো তাহলে তোমাকে প্রাণে মেরে ফেলা হবে। আর তুমি জানো আমার বাবা কে? সে এখানকার লিডার। এইসব দেখে কবি বুঝে যায় লোকটি মেরিন ক্যাপ্টেন মর্গানের ছেলে। মর্গানের ছেলে তার সাথে থাকা একটা লোককে বলে, তুমি বাচ্চাটাকে বাহিরে ফেলে দাও। তখন লোকটি বলে, এটা একটা বাচ্চা আর সে তা পারবে না। তখন মর্গানের ছেলে বলে, আমার অর্ডার মতো কাজ করো। তখন লোকটি বাচ্চাটাকে দেয়ালের বাহিরে ছুঁড়ে ফেলে দেয় আর লফি গুম গুম পাওয়ার ইউজ করে তার হাত দুইটা লম্বা করে বাচ্চাটাকে ধরে ফেলে আর বাচ্চাটা বেঁচে যায়। তখন কবি বলে, তুমি কোথাও ব্যথা পাওনি তো? পরের দৃশ্যে জড়োকে দেখানো হয়। মর্গান এর ছেলে জড়োকে বলে, সত্যি কি তুমি বেঁচে থাকবে? তখন জড়ো জবাবে বলে, সে আরো 10 দিন আছে, তারপরে দেখো আমি তোমার কি অবস্থা করি। এটা শুনে লোকগুলো সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি লফি জড়োর কাছে যাচ্ছে আর জড়োর সামনে যে লফি বলে জড়োর জায়গাতে যদি সে থাকতো তাহলে সে খাওয়া পান করা ছাড়া 3 দিনের মধ্যেই মারা যেত। এটা শুনে জড়ো বলে, আমি তোমার থেকে অনেক বেশি শক্তিশালী, তাই আমি খাওয়া পান করা ছাড়া 3 দিন কেন, অনেক দিন থাকতে পারবো। জড়ো বলে, পড়ে থাকা ওই রাইস বোলটিকে যেন লফি জড়োকে দেয়। এটা শুনে লফি বলে, এটা তো খারাপ হয়ে গেছে, এটা তুমি কি করে খাবে? জড়ো বলে, তোমাকে যেটা বলেছি সেটা করো। তখন লফি জড়োর মুখে এই খাবার তুলে দেয় আর জড়ো সেটিকে খেতে থাকে আর লফিকে ধন্যবাদ জানায়। এইসব দেখে লফি মনে মনে বলতে থাকে, জড়ো মনের দিক থেকে অতটাও খারাপ লোক নয়। অপর দিকে দেখানো হয় লফি ওই বাচ্চা মেয়েটাকে বলছে জড়ো তার হাতে বানানো রাইস বলটি পুরো খেয়েছে, একটা দানাও ছাড়েনি। আর এটা শুনে তো বাচ্চা মেয়েটি খুশি হয়ে যায়। কবি তখন বাচ্চা মেয়েটিকে বলে, তুমি কি জানো জড়ো কতটা খারাপ মানুষ? তখন মেয়েটি বলে, জড়ো কখনো খারাপ মানুষ হতেই পারে না। তখন বাচ্চা মেয়েটি বলে, কিভাবে মর্গানের লোক তার মায়ের হোটেলে যে গুন্ডামি করছিল আর জড়ো তখন সেখানেই ছিল। এইসব দেখে জড়ো অনেক রেগে যায় আর তরবারি দিয়ে মর্গানের ছেলেকে বলতে থাকে,
তুমি কেন এই লোকগুলোকে হয়রানি করছো? মর্গানের ছেলে তখন বলে, তুমি জানো আমার বাবাকে, সে এইখানকার লিডার, আর সে জানতে পারলে তোমাকে মেরেই ফেলবে। বাচ্চা মেয়েটা কাঁদতে কাঁদতে লফি আর কবিকে এই কথাগুলো বলছিল যে তার আর তার মায়ের জীবন বাঁচাতে জড়ো এইসব করেছিল। তারপর আমাদের বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয়, যেখানে মর্গানের ছেলে গুন্ডাগিরি করার জন্য আবার সেই মেয়েটির হোটেলে চলে যায়, আর আমরা সেখানে নামিকেও দেখতে পাই। নামি তখন সেই হোটেলেই ছিল। মর্গানের ছেলে বলতে থাকে, কাল আমি জড়োকে মেরে ফেলবো, আর বাকি যেই 10 দিন আছে আমি তাকে সেই 10 দিনও বাঁচতে দেব না। এইসব শুনে লফি পুরো রেগে যায় আর মর্গানের ছেলেকে একটা ঘুষি মেরে ফেলে দেয়। পিছন থেকে কবি এসে লফিকে সামলানোর চেষ্টা করে। মর্গানের ছেলে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার বাবাকে চিনো না, আমি তাকে বলে তোমাকেও মেরে ফেলার ব্যবস্থা করব। পরের দিনে আমরা জড়োকে দেখি, সে অনেক দুঃখী ছিল আর কল্পনা করছিল তার অতীত, যেখানে জড়ো আর তার নীল চুলের মেয়েকে দেখানো হয় তারা তরবারি দিয়ে একে অন্যের সাথে লড়াই করছে, আর নীল চুলের মেয়েটা জড়োকে হারিয়ে দেয় আর বলতে থাকে তোমাকে আরো শক্তিশালী হতে হবে। পুরনো কথা মনে করে জড়ো অনেক কষ্ট পেতে থাকে আর হঠাৎ করেই খুশি হয়ে যায় আর বলতে থাকে সে এখানে এইভাবে মরতে পারে না। তখন লফিকে আমরা জড়োর সামনে দেখতে পাই আর জড়ো বলে, তুমি আবারও এখানে কেন এসেছো? লফি বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে আমার ক্রুতে জয়েন করাবো। জড়ো বলে, তুমি কে আমার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার? আমি তোমার ক্রুতে আসবো কি আসবো না এটা সম্পূর্ণ আমার ব্যাপার। লফি বলে, আরে হ্যাঁ, তুমি তো তোমার তরবারির সাহায্যে লড়াই করো, আর আমি যদি তোমার তরবারি তোমাকে এনে দেই তাহলে কি তুমি আমার ক্রুতে জয়েন হবে? এটা শুনে জড়ো রেগে যায় আর বলে, না, সে তার ক্রুতে জয়েন হবে না। লফি সেখান থেকে দৌড়ে যেতে যেতে বলতে থাকে, আমি তোমার তরবারি এখনই নিয়ে আসছি। জড়ো তখন বলে, তুমি ভুল দিকে যাচ্ছ। এটা শুনে লফি তার হাতগুলাকে লম্বা করে আর ঘুরে সঠিক দিকে যেতে থাকে। এটা দেখে জড়ো ভাবতে থাকে, আসলে এটা কি কোনো মানুষ নাকি অন্য কিছু। পরের দৃশ্যে নেভি বেস দেখানো হয়, যেখানে সবাই মিলে একটা মূর্তি উঠানোর চেষ্টা করছিল। সেই সময় মর্গানের ছেলে মর্গানকে এসে বলে, একটা ছেলে তার গায়ে হাত দিয়েছে। এটা শুনে মর্গান অনেক রেগে যায় আর বলে, তুমি এটারই যোগ্য, আমি তো মনে করেছি তুমি ওই ছোট বাচ্চাটাকে মেরে ফেলেছো। তখন মর্গানের ছেলে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? একটা ছোট বাচ্চাকে মেরে তার পাপের বোঝা মাথায় কে নিতে চাইবে? মর্গান তখন তার সৈন্যদের অর্ডার করে, যাও সেই ছোট বাচ্চাটাকে মেরে ফেলো। তারপর লফিকে দেখানো হয় লফি জড়োর তরবারি খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। তখন লফি উপর থেকে শব্দ শুনতে পায় আর তার হাত লম্বা করে সেইখানে উড়ে চলে যায়। লফিকে হঠাৎ এইভাবে আসতে দেখে সৈনিকদের মধ্য থেকে কিছু সৈনিক এর হাত থেকে দড়ি ছুটে যায় আর মর্গানের মূর্তিটি ভেঙে যায়। আর লফি তখন মর্গানকে এইসবের জন্য সরি বলে। এইসব কিছু দেখে মর্গান অনেক রেগে যায় আর লফিকে মেরে ফেলার অর্ডার দেয়। তখন লফি মর্গানের ছেলেকে সাথে করে ভাগতে থাকে আর বলতে থাকে, জড়ো তরবারি কোথায় রেখেছে সেটা আমাকে বলো। অপর সিনে দেখানো হয় কবি জড়োর বাঁধন খুলে দেওয়ার চেষ্টা করছে আর বলছে, লফি তোমার জীবন বাঁচাচ্ছে, তাই তোমারও উচিত লফিকে হেল্প করা, কারণ লফি অনেক ভালো একটা ছেলে। তোমার জন্য লফি নেভির লোকেদের শত্রু বানিয়ে নিয়েছে আর নেভির লোকেরা এখন লফির পিছনে পড়ে গেছে। যেই কবি জড়োর বাঁধন খুলেই ফেলছিল তখন সেখানে নেভির সৈনিকরা চলে আসে আর তাদের দিকে বন্দুক তাক করে। পরের সিনে মর্গানের ছেলের রুম দেখানো হয়, যেখানে জড়োর তরবারি ছিল, আর এইগুলা নেয়ার জন্যই লফি মর্গানের ছেলেকে তার রুমে নিয়ে এসেছে। লফি মর্গানের ছেলেকে বলতে থাকে, এইগুলার মধ্যে জড়োর তরবারি কোনটা? তারপরের সিনে আমাদের সৈনিকদের দেখানো হয়, তারা তখনও কবি আর জড়োর দিকে তাদের বন্দুক তাক করে ছিল। আর সেই সময় সেখানে মর্গান চলে আসে। তখন জড়ো মনে মনে ভাবতে থাকে, সে এখানে এইভাবে মরতে পারে না, কারণ সে একটা মেয়েকে প্রমিস করেছে। আর কে সেই মেয়েটি এটা হয়তো আমরা পরবর্তী পর্বগুলোতে জানতে পারবো। তখনই নেভির লোকেরা জড়ো আর কবির উপর গুলি করতে থাকে আর ঠিক সেই মুহূর্তে লফি সেইখানে চলে আসে আর সব গুলি তার শরীরে লাগে। এতে লফির কিছুই হয় না, গুলিগুলা লফির শরীরের ভেতর চলে যায় আবার বের হয়ে
ধেয়ে আসে। এইসব দেখে জড়ো অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুমি কি মানুষ নাকি অন্য কিছু? এটা দেখে কবিও অবাক হয়ে যায় যে গুলিও লফির কিছুই করতে পারলো না। তখন জড়ো লফিকে বলে, তুমি আসলে কে? তখন লফি বলে, আমি মাঙ্কি ডি লফি, যে এই দুনিয়ার পাইরেট কিং হতে যাচ্ছে। আর এরই সাথে এপিসোড 2 এখানেই শেষ হয়ে যায়। তৃতীয় এপিসোডের শুরুতে দেখানো হয় জোরোকে, যার পাশে কবি দাঁড়িয়েছিল, আর নেভি বা মেরিনের লোকেরা তাদের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। মেরিনের লোকেরা যখনই গুলি চালাতে যাবে ঠিক তখনই লুফি বাতাসের মধ্য দিয়ে উড়ে এসে জোরোর সামনে দাঁড়ায়। তখন মেরিনের লোকেরা গুলি চালাতে শুরু করে দেয়, কিন্তু এতে লুফির কিছুই হয় না, কারণ লফি হচ্ছে রাবারের তৈরি। গুলিগুলো লফির শরীরের ভেতর ঢুকছিল আবার বেরিয়ে আসছিল। আর এরই সাথে শুরু হয়ে যায় ওয়ান পিস গল্পের থার্ড এপিসোড, যার নাম মর্গান ভার্সেস লফি উইজ দ্য মিস্টেরিয়াস প্রিটি গার্ল। জোরো লফির কাছে কিং অফ পাইরটের কথা শুনে তাকে প্রশ্ন করে, কিং অফ পাইরট মানে কি? লফি বলে, কিং অফ পাইরট মানে হচ্ছে জলদস্যুদের রাজা, আর আমি এটা হবই। জোরো বলে, তুমি কি সিরিয়াস? তখন পিছন থেকে কবি বলে, হ্যাঁ, লফি এই ব্যাপারে খুবই সিরিয়াস। প্রথমে আমিও তোমার মতো এটাই চিন্তা করেছিলাম। লফি জোরোর 3টি তরবারি নিয়ে আসে আর জিজ্ঞেস করে, এখান থেকে কোনটি তোমার? জোরো বলে, এই 3টি তরবারি আমার, আমি 3 ধরনের তরবারি চালাতে পারি। এগুলো বলার পরে জোরো লফিকে ক্যাপ্টেন বলে ডাকে, আর এটা শুনে লফি খুবই খুশি হয়ে যায়। লফি বুঝে যায় জোরো তার ক্রুর মেম্বার হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। জোরো বলে, তুমি আমার বাঁধন খুলে না দিলে আমি কিভাবে তোমার ক্রুর মেম্বার হব? মর্গান আর তার সৈন্যরা এগুলো দেখছিল। মর্গান বলে, তাহলে এটাই হচ্ছে ডেভিল ফ্রুটস এর শক্তি। ডেভিল ফ্রুটস এর মধ্যে নানা ধরনের শক্তি থাকে, সুনামি নিয়ে আসার শক্তি, মুখ থেকে আগুন বের করার শক্তি, আরো না জানি কি কি ধরনের শক্তি থাকে। আজ পর্যন্ত ডেভিল ফ্রুট একটা রাজ হয়ে রয়েছে, কেউ এটাকে এখনো দেখেনি আর কেউ এটা বেশি খেতেও পারেনি। লুফি জড়োর রশি খুলছিল আর সেই মুহূর্তে মেরিনরা লুফি, কবি আর জড়োর উপর অ্যাটাক করে দেয়। জড়ো চিৎকার করে বলছিল, তাড়াতাড়ি আমার রশি খুলে দাও, না হলে ওরা আমাদেরকে মেরেই ফেলবে। যেই জড়োর রশি খুলে দেওয়া হলো, সে সাথে সাথে তার একটি তরবারি মুখে এবং বাকি দুটি দুই হাতে নিয়ে মেরিনদের সামনে দাঁড়িয়ে গেল। এসব দেখে লফি আর কবি অনেক খুশি হয়ে যায়। লফি বলে, জড়ো কত কুল। জড়ো মুখে একটি তরবারি রেখে মেরিনদের বলে, যদি তোমরা এখান থেকে একটুও নড়ো তাহলে তোমরা মরবে। এই কথা শুনে সেখানে যত মিলিটারি ছিল এবং মর্গানে যত চেলা ছিল সবাই কান্না করতে শুরু করে দেয়, কারণ তারা সবাই জানে জড়ো কতটা শক্তিশালী। জড়ো লুফিকে বলে, তোমার মতো আমারও একটা স্বপ্ন আছে। লুফি বলে, তোমার স্বপ্ন কেমন? জোরো বলে, আমি চাই দুনিয়ার সবচেয়ে বড় তলোয়ারবাজ হতে, আর তোমার ক্রু এর মেম্বার হওয়া যদি আমার স্বপ্নের মাঝখানে চলে আসে তাহলে আমি তোমাকেও মেরে ফেলবো। লফি বলে, আমারও একজন মহান তলোয়ারবাজের দরকার, আর তুমি যদি তলোয়ারবাজ হও তাহলে আমি তোমাকে অবশ্যই আমার ক্রু এর মেম্বার বানাবো। জোরো বলে, তোমাকে জীবনে অনেক বড় একটা কিছু করতে হবে, কারণ আমি চাই দুনিয়াতে আমার নাম খুবই ফেমাস হোক, সেটা খারাপ কাজ দিয়ে হলেও। পিছন থেকে মর্গান চিৎকার করে বলে, ওদের উপর হামলা করো। লফি জড়োকে বলে, জড়ো নিচে বসে পড়ো, আর লফি তার পা লম্বা করে দিয়ে সব মেরিনকে লাথি মেরে দেয়। জড়ো এটা দেখে আবারও চমকে যায় এবং বলে, তুমি এটা কি করে ফেলো? লফি বলে, আমি গুম গুম ফল খেয়ে এই শক্তি অর্জন করেছি। মর্গান এগুলো দেখে এবং আতঙ্কিত হয়ে যায়। মর্গান বলে, তাহলে এটাই হলো ডেভিল ফ্রুটের শক্তি, এটা পুরাই রাক্ষসের মতো শক্তিশালী। মর্গান বলে, এখন আমাকেই কিছু করতে হবে, কারণ আমার সৈন্যরা তো কোনো কাজ করার মতো নয়। জড়ো এগুলো দেখে বলে, মর্গান আর মর্গানের আর্মিরা সবাই পাগল। এরই মধ্যে লফি দৌড়ে গিয়ে মর্গানের উপর অ্যাটাক করে দেয়। মর্গান বলে, তুমি আমার উপর অ্যাটাক করার চেষ্টা করছো, তুমি কি জানো আমি কে? আমি হলাম নেভির ক্যাপ্টেন অ্যাক্সেন্ট মর্গান। তখন মর্গান লফির উপর অ্যাটাক করে দেয়, আর লফি মর্গানের অ্যাটাক মোকাবেলা করে নেয়। লফি বাতাসে উড়ে মর্গানকে একটা লাথি মারে, আর মর্গান উঠতে উঠতে দূরে চলে যায়।
লফি বাতাসে উড়ে আবারও মর্গানকে একটা লাথি মারে এবং মাটিতে ফেলে দেয়। মর্গানের চেলারা এটা দেখে ভাবে যে আমাদের ক্যাপ্টেনকে এই বাচ্চাটা কিভাবে হারিয়ে দিচ্ছে। লফি মর্গানকে হারিয়ে দেয় এবং তাকে বলে, তুমি ক্যাপ্টেনের নামে একজন ধাপ্পাবাজ। কবি কখনোই তোমার মতো মেরিন ক্যাপ্টেন হতে চায় না। তখন মর্গানের ছেলে এসে কবির মাথায় বন্দুক ধরে আর লফিকে বলে, আমার বাবাকে ছেড়ে দাও, না হলে আমি ওকে মেরে ফেলবো। তখন লফি হাসতে থাকে আর বলতে থাকে, কবি তোমাকে ভয় পায় না। তখন কবি বলতে থাকে, আমাকে মেরে ফেললেও লফি তুমি মর্গানকে ছাড়বে না, ওকে তুমি হারাবেই। যেই লফি কবিকে বাঁচাতে যাবে ঠিক তখনই মর্গান তার পিছনে এসে দাঁড়িয়ে যায়। জোরো এটা দেখে ফেলে এবং দ্রুত গিয়ে তার তরবারি দিয়ে মর্গানকে মেরে ফেলে। অবশেষে মর্গান মরেই যায় এবং যত নেভির সৈন্যরা ছিল সবাই খুশি হয়ে যায়, কারণ মর্গান তাদের সবাইকে বন্দি করে রেখেছিল। আর এই খুশিতে সৈন্যরা সবাই তাদের তরবারিগুলো আকাশের দিকে ছুঁড়ে মেরে আনন্দ করতে থাকে। এসব করার পরে জোরো ওখানেই মাটিতে পড়ে যায় এবং বলে, আমি খুব ক্ষুধার্ত। এরপর আমরা দেখতে পাই নামিকে, যে কিনা ক্যাপ্টেন মর্গানের রোমে গিয়ে কিছু একটা খুঁজছিল। আর খুঁজতে খুঁজতে নামি ওয়ান পিসের গুপ্তধনের একটি নকশা পেয়ে যায়। অপর একটি সিনে আমরা দেখতে পাই সেই ছোট্ট মেয়েটির মায়ের রেস্টুরেন্টে লফি, কবি আর জোরো খাবার খাচ্ছে। জোরো বলে, আমি অনেকদিন পরে খাবার খাচ্ছি। লফি বলে, তুমি কি এতটুকুই খাবে? জোরো বলে, তুমি আমার চেয়ে বেশি খাবার কিভাবে খাবে? কবি পিছন থেকে বলে, আমাদেরকে ফ্রিতে খাবার খাওয়ানোর জন্য শুক্রিয়া। ছোট মেয়েটা লফির কাছে গিয়ে বলে, তুমি আসলেই অনেক শক্তিশালী। লফি বলে, আমি এর চেয়েও বেশি শক্তিশালী হব। জোরো বলে, তুমি কতজন লোক একসাথে করেছো ক্রু এর মেম্বার বানানোর জন্য? লফি বলে, আমি তো শুধু তোমাকেই মেম্বার বানিয়েছি। জোরো বলে, তুমি শুধু একজন মেম্বারই জোগাড় করেছো, আর তাও সেটা আমি। জোরো বলে, একজন মেম্বার নিয়ে কখনো ক্রু তৈরি করা যায় না। লফি বলে, তাতে কি হয়েছে, আমরা তো অনেক শক্তিশালী। জোরো বলে, তোমার নৌকা কোথায়? লফি নৌকার দিকে ইশারা করে বলে, ওখানে আছে আমার নৌকা। জোরো জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখে ওখানে ছোট একটি নৌকা বাঁধা আছে। জোরো নৌকাটি দেখে হয়রান হয়ে যায় এবং লফির উপর হাসতে থাকে। লফি বলে, তুমি হাসছো কেন? তখন জোরো বলে, তুমি এই নৌকা দিয়ে সফর করবে? এই নৌকা দিয়ে সব ক্রু মেম্বারদের একসাথে করবে? এই নৌকার মাধ্যমে পাইরট কিং হবে? তখন লফি বলে, এই নৌকা আমাদের কাছে সবসময় থাকবে না, আমাদের কাছে এর চেয়ে অনেক বড় নৌকা আসবে, যেটাতে আমার পছন্দের পতাকা লাগাবো। তখন জোরো বলে, সেই নৌকাটা আমাদের কাছে কিভাবে আসবে? আর সাথে জোরো বলে, আমি ভুল ব্যক্তিকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করেছি। এর মধ্যে ওই ছোট বাচ্চাটা লফিকে প্রশ্ন করে, তোমরা আসলে যাচ্ছ কোথায়? লফি বলে, আমরা যাচ্ছি রেড লাইনে। তখন কবি জুস খাচ্ছিল আর এই কথা শুনে কবি তার সব জুস ফেলে দেয় আর বলে, তুমি কি আসলেই রেড লাইনে যাচ্ছ? তোমার কি জানা আছে ওখানে আসলে কি হয়? কবির এই রিয়েকশন দেখে ছোট মেয়েটি কবিকে প্রশ্ন করে, আসলেই কি রেড লাইন এত ভয়ানক? তখন কবি সবাইকে বলে, রেড লাইন কোথায় আছে এবং এটা কেন এত ভয়ানক। আসলে গোল্ড রোজার্ড নামের একজন পাইরট ছিল, যে কিনা তার সারা জীবনের লুট করা সম্পদগুলো রেড লাইনে জমা করে রেখেছিল এবং সে মৃত্যুর আগে সবার উদ্দেশ্যে বলে গিয়েছিল যে তার এই ওয়ান পিসের গুপ্তধন পাবে সে দুনিয়ার সবচেয়ে বড় পাইরট হয়ে যাবে। আর এর জন্য সব পাইরট দলেরা রেড লাইনে যায় সেই গুপ্তধন খুঁজে বের করার জন্য। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, সেখানে যেই পাইরটরা যায় তারা নাকি কখনোই ফিরে আসতে পারে না। আর এরই মধ্যে অনেক লোক সেখানে গিয়ে মারা গিয়েছে। লফি বলে, তাতে কি হয়েছে, সেখানে তো ওয়ান পিস আছে, আমরা সেখানে যাবই। তখন জোরো বলে, আমরা আর কি বা করব, লফি তো কারো কথা শুনবে না। কবি বলে, আমি তো লফিকে বেশি দিন যাবত চিনি না, আমি ওর ভালো ফ্রেন্ডও না। লফি বলে, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। এই কথা শুনে কবি বলে, এই প্রথমবার কেউ আমাকে তার ফ্রেন্ড বানিয়েছে। ছোটবেলা থেকে তার কোনো ফ্রেন্ড নেই, সবাই তার থেকে দূরে দূরে থাকতো। তখন কবি বলে, লফি আমাকে শিখিয়েছে নিজের স্বপ্ন কিভাবে পূরণ করতে হয়, আর এখন আমি আমার স্বপ্ন পূরণ করে নেভিতে জয়েন করব। এ কথা শুনে জোরো আতঙ্কিত হয় এবং কবিকে বলে,
যদি তুমি সত্যিই নেভিতে জয়েন করতে চাও তাহলে তুমি কখনোই নেভির লোকদেরকে বলবে না তুমি কোনো এক সময় পাইলট জাহাজে কাজ করতে, আর কখনোই বলবে না যে তুমি মিস আলবিদার শিপে 2 বছর কাজ করেছিলে। তখনই নেভির লোকেরা ভিতরে চলে আসে, আর ভিতরে এসেই লফি আর জরোকে প্রশ্ন করে তোমরা কি পাইলট? তখন লফি ভয় না পেয়ে বলে দেয় হ্যাঁ আমরা পাইলট। এ কথা শুনে নেভির লোকেরা বলে আমরা জানি তোমরা আমাদের কতটা সাহায্য করেছো, এই জায়গাটাকে তোমরা মর্গানের কাছ থেকে মুক্ত করেছো, কিন্তু আমরা নেভির লোকেরা পাইলটসদের এই শহরে জায়গা দিতে পারবো না। লফি বলে আচ্ছা ঠিক আছে। পিছনে যত শহরের লোকেরা ছিল সবাই নেভির লোকেদের বলছিল ওরা আমাদের জান বাঁচিয়েছে, তোমরা কেন ওদের সাথে এরকম করছো? লফি বলে এখন আমাদের এখান থেকে চলে যাওয়া দরকার। ছোট মেয়েটি বলে আসলেই কি তুমি চলে যাচ্ছ? লফি বলে হ্যাঁ আমাদের আবার দেখা হবে। জরো আর লফি কবিকে ওখানে রেখে চলে যাচ্ছিল, আর কবি মনে মনে ভাবছিল আমার কি ওদের সাথে যাওয়া উচিত নাকি এখানেই থাকা উচিত। তখন নেভির একজন লোক কবিকে দেখিয়ে বলে ও কি তোমাদের দলের না, ও কি পাইলট না? তখন লফি বলে আমি ওকে চিনি না, আর কবি এটা শুনে হয়রান হয়ে লফিকে একটা ঘুষি মেরে দেয়, আর লফিও কবিকে একটা ঘুষি মেরে দেয়, আর দুইজন মারামারি করতে শুরু করে দেয়। এসব দেখে নেভির লোকেরা রেগে যায় আর লফিকে বলে তুমি এখান থেকে যাবে কি না, যেহেতু তোমরা দুইজন এখানে ঝগড়া করছো তোমরা কখনোই একই টিমের লোক হতে পারো না। নেভির লোকেরা জরো আর লফিকে সেখান থেকে নিয়ে যায়, আর লফি এটা ভেবে খুশি হয় যে কিভাবে সে নেভির লোকেদের বিশ্বাস করালো যে কবি তাদের দলের নয়। তখন লফি চলে যায়, আর কবি সেখানে পড়ে থেকে চিন্তা করতে থাকে লফি তার জীবন বাঁচানোর জন্যই এই মারামারিটা করেছে, আর কবির স্বপ্ন পূরণ করার জন্যই লফি এটা করেছে, কারণ নেভির লোকেরা যদি জেনে যায় কবিও একজন পাইলট তাহলে কখনোই তাকে নেভিতে জয়েন হতে দিবে না। তখন কবি অনেক সাহস করে নেভির ক্যাপ্টেনকে বলে আমাকে তোমাদের নেভিতে জয়েন করতে দাও। তখন নেভির ক্যাপ্টেন চিন্তায় পড়ে যায় আসলে কি কবি পাইলট ছিল কি না। তখন নেভির কমান্ডার কবিকে বলে তুমি কি জানো নেভিতে কত কষ্ট করতে হয়, আর আজ থেকে এই কষ্ট তোমাকেও পেতে হবে। তখন কবি বুঝে যায় যে তাকে নেভির লোকেরা নেভিতে জয়েন করে নিয়েছে। কবি নেভির কমান্ডারকে সেলুট করে। অপর এক দৃশ্যে আমরা দেখতে পাই জরো আর লফি তাদের নৌকায় বসে এই শহর ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তখন কবি সেখানে এসে লফিকে সেলুট করে বলে থ্যাংক ইউ সো মাচ লফি, আমার মতো ভিতুর জীবন বদলে দেওয়ার জন্য আর আমার জন্য এত কিছু করার জন্য। তখন মেরিনের সব লোকেরাও লফিকে সেলুট করে, আর এটা দেখে জরো বলে আমি আমার পুরো জীবনে এই প্রথম দেখলাম যে মেরিনরা কোনো এক পাইলটকে সেলুট করছে, এটা আসলেই অদ্ভুত। আর মেরিনের লোকেরা বলে তুমি আসলেই একজন ভালো বন্ধু পেয়েছো। আর লফি গ্রিন লাইনের দিকে যেতে যেতে জোরে কবিকে বলে আবার দেখা হবে। আর এরই সাথে আমাদের ওয়ান পিসের 3rd এপিসোডটি শেষ হয়ে যায়। ওয়ান পিস গল্পের 4th এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কিছু পাইলট লুট করা একটা খাজানার বাক্স দেখে বলছে এইবার তো আমরা অনেক বেশি খাজানা লুট করেছি, এখন সম্ভবত ক্যাপ্টেন বগি আমাদের উপর রাগ করবে না। আর তারা এগুলো বলতে বলতে সমুদ্রে একটা ছোট নৌকা দেখতে পায়। নৌকায় একটি মেয়েকে দেখা যাচ্ছিল। এই মেয়েটি আর কেউ নয়, সে হলো নামি। নামিকে দেখে পাইলটরা নৌকাটির সামনে চলে যায়। নামি সেখানে অজ্ঞান অবস্থায় ছিল, তারপর পাইলটরা তাকে ডেকে তোলে। জেগে ওঠে নামি বলে আমি খুব তৃষ্ণার্ত, আপনারা কি আমাকে একটু পানি পান করতে দিবেন? একটা ছোট বাক্স দেখিয়ে নামি পাইলটদের বলে আপনারা যদি আমাকে পানি পান করান বিনিময়ে আমি আপনাদেরকে এই খাজানার বাক্সটি দিব, কারণ পানি না পেলে আমি এখন মারা যাব, যে কোনো কিছুর বিনিময়ে এখন আমার পানি দরকার। নামির এই কথাটি শুনে ওই 3 পাইলট খুশি হয়ে যায়, আর তার নৌকায় এসে খাজানার বাক্স খুলতে থাকে। বাক্স খোলার পর তারা এটার মধ্যে একটি পুতুল ছাড়া আর কিছুই দেখতে পায় না, তার মানে নামি তাদের বোকা বানিয়েছে। আর তখন পাইলটরা বুঝতে পারে তাদের জাহাজটা কেউ নিয়ে চলে যাচ্ছে। তারা পিছনে তাকিয়ে দেখে নামি তাদের জাহাজ আর খাজানা নিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে নামি তাদের উদ্দেশ্য করে বলে ওখানে বিজলি পড়বে এখনই, আর অনেক জোরে ঢেউ আসবে আর অনেক বৃষ্টি নামবে।
তাই তোমাদের এখনই ওখান থেকে অন্য কোথাও চলে যাওয়া উচিত। পাইলট 3 জন ওখান থেকে চলে যাওয়ার আগেই অনেক জোরে বৃষ্টি নেমে যায় আর তাদের নৌকাটি ডুবে যায় আর তারা মরে যায়। এরই সাথে আমাদের ওয়ান পিসের 4th এপিসোডটি শুরু হয়ে যায়, যার নাম লফি পাস্ট ইন্টার দ্য রেড হেয়ার শাংস। এর সাথে আমরা এপিসোডের শুরুতে লফিকে দেখতে পাই। সে তার নৌকাতে শুয়ে আছে কারণ সে রাস্তা হারিয়ে ফেলেছে। এটা শুনে জরো বলে, তুমি কেমন পাইলট যে কিনা রাস্তা হারিয়ে ফেলে? এটা শুনে লফি বলে, তুমি কেমন বান্টি হান্টার যে কিনা রাস্তা ভুলে গেছো? লফির কথা শুনে জরো বলে, হ্যাঁ আমি বান্টি হান্টার, কিন্তু টাকা কামানোর জন্য আমার কাছে আর কোনো উপায় ছিল না। জরো লফিকে আরো বলে, আমার সাথে ভালো করে কথা বলো, আমি রোরো না জরো। জরোর রাগের কারণে লফির মাথার হেডটা উড়ে যায় আর এটা দেখে লফি বলে শাংস। আর লফির এটা বলার সাথে সাথে লফির ভাবনায় একটা লোককে দেখানো হয় আর এই লোকটির নাম হলো শাংস। শাংসকে মনে মনে ভাবতে ভাবতে লফি বলে, আমার ওই দিনের কথা মনে আছে শাংস। আর এই কথা বলতে বলতেই জরো আর লফির হেডটাকে ধরতে যায় আর তখনই লফির পাস্ট দেখানো হয়। লফির অতীতে আমরা লফি আর শাংসকে একটা বারে বসে থাকতে দেখি। তখন আমরা জানতে পারি শাংস একজন অনেক বড় পাইলট আর তার কাছে অনেক বড় একটা ক্রুও আছে। আর তখন লফি শাংসকে প্রশ্ন করে, তুমি কি আমাকে তোমার পরের মিশনে নিয়ে যাবে? তখন শাংস হাসতে হাসতে বলে, তুমি যাবে পাইলট মিশনে? মাত্র তো 2 ফুট লম্বা হয়েছো, এখনো তুমি অনেক ছোট। আর এই কথা শুনে সেখানকার সকল ক্রু মেম্বাররা হাসতে থাকে। এটা শুনে লফি রেগে গিয়ে বলে, এই কথায় এত হাসার কি আছে? লফিকে এতটা রাগান্বিত দেখে শাংস লফিকে 1 গ্লাস জুস দিয়ে বলে, এটা খেয়ে নাও। আর লফি জুস পেয়ে অনেক খুশি হয়ে যায়। আর যেই লফি জুস পান করতে থাকে তখন শাংস বলে, এই যে দেখো বাচ্চার মতো জুস খাচ্ছ। আর তখন বাকি পাইলটসরা এবং শাংস আবারও হাসতে শুরু করে দেয় আর এতে লফি আরো বেশি রেগে যায়। আর এই হাসাহাসির মধ্যেই সেখানে একজন পাইলট চলে আসে আর ওয়েটারকে প্রশ্ন করে, এখানে কি কোনো বিয়ার ব্যারেল আছে? তখন ওয়েটার বলে, না এখানে আর কোনো খাওয়ার মতো বিয়ার নেই, সব শ্যাংস আর তার বন্ধুরা খেয়ে ফেলেছে। তখন শ্যাংস পাইলটটিকে বলে, আমার কাছে এখনো 1 বোতল নতুন বিয়ার আছে, এই বোতলটা আমরা এখনো খুলিনি, এটা তুমি নিতে পারো। আর তখন সে রাগ করে সেই বিয়ারের বোতলটা ভেঙে ফেলে, সাথে বলে, আমার মতো একজন গ্রেট পাইলট যার উপর 8 মিলিয়ন বান্টিস লাগানো আছে, তুমি তাকে মাত্র একটি বিয়ার অফার করছো? এগুলো শুনে শাংস ওই পাইলটকে কিছুই বলে না, বরঞ্চ সে ভাঙা বোতলের কাঁচগুলো একত্র করতে থাকে। শাংসকে এইসব কাজ করতে দেখে ওই বিয়ারের হোটেলের ওয়েটার বলে, স্যার আপনাকে এগুলো করতে হবে না, এগুলো আমি করে নিব। আর শাংসকে এই কাজ করতে দেখে আর সে চলে যেতে নেয়। এইসব দেখে লফির অনেক রাগ ওঠে। অন্যদিকে আমরা দেখি ওয়েটারটি শাংসকে বলে, আপনার কিছু হয়নি তো? এটা শুনে শাংস আর তার সকল ক্রু মেম্বাররা হাসতে থাকে। এটা দেখে লফি রাগ করে বলে, এটাতে হাসার কি আছে? ওই শয়তান পাইলট তোমাকে নিয়ে মজা করলো আর তুমি কিছুই বললে না শাংস, তুমি একটা ভীতু শাংস। লফির এই কথা শুনে শাংস বলে, সব সময় ঝগড়া করাই একমাত্র রাস্তা নয় লফি, মাঝে মাঝে চুপ থাকাটাই ভালো। এসব শোনার পরেও লফির অনেক রাগ ওঠে আর লফি তার রাগ কন্ট্রোল করার জন্য তার পাশে রাখা একটি ফল খেতে লাগে। এটা দেখে শাংস বলে, তাহলে লফি তুমি তোমার রাগ খাবার খাওয়ার মাধ্যমে কমাও, তাই না? দাঁড়াও 1 মিনিট, ওখানে তো আমি ডেভিল ফ্রুট রেখেছিলাম, তুমি কি সেটা খাচ্ছ? তুমি কি এখানে রাখা ডেভিল ফ্রুটটি খেয়ে ফেললে? আরে তাড়াতাড়ি তুমি তোমার পেট থেকে এটা বের করো, এটা যদি তুমি তোমার পেট থেকে বের না করো তুমি কখনোই সাঁতার দিতে পারবে না লফি। তখন লফির পেট থেকে ডেভিল ফ্রুট বের করার জন্য শাংস লফির পা দুটি ধরে তাকে উল্টা করে ঝাঁকি দিতে শুরু করে যাতে তার পেট থেকে ডেভিল ফ্রুটটা বের হয়ে যায়। আর তখন শাংস দেখে লফির পুরো শরীর রবারের হয়ে গেছে। আর এটা দেখে শাংস অনেক রাগান্বিত হয়ে লফিকে বলে, তুমি কি জানো তুমি কি খেয়েছো? এটা একটা ডেভিল ফ্রুট, এটা খাওয়ার মাধ্যমে তোমার ভিতরে ঘুম ঘুম ফলের শক্তি পেয়েছো তুমি, আর এর জন্য তুমি এখন সাঁতার ভুলে গেছো আর তুমি কখনোই সাঁতার দিতে পারবে না। আর শাংসের মুখ থেকে এটা শুনে লুফি অনেক দুঃখ পায়। আর এরপর আমরা পরের দিনের সিন দেখি যেখানে বারটা পুরো তছনছ হয়ে আছে।
এরপর আমরা লফিকে দেখি যে একটা লোককে বলছে এখন শাংসের কাছে ক্ষমা চাও। আর আমরা তখন দেখি লোকটি আর কেউ নয়, আগের দিনের খারাপ পাইরটটি। আর তখন আমাদের একটু আগের কাহিনী দেখানো হয় যেখানে খারাপ পাইরটটি সবাইকে বলতে থাকে যে এখানে থাকা শাংস খুবই ভীত। এসব শুনে লফির অনেক রাগ ওঠে এবং সে খারাপ পাইরটটিকে বলে তুমি এখনই শাংসের কাছে ক্ষমা চাও, না হলে আমি তোমার মুখ ভেঙে ফেলবো। এরপর আমরা আবার বর্তমানে চলে আসি যেখানে আমরা দেখি খারাপ পাইরটটি লফিকে মারছে। এসব দেখে ওই গ্রামের চেয়ারম্যান ওই খারাপ পাইরটকে বলে আমি জানি না লফি তোমার সাথে কি করেছে, কিন্তু লফি যাই করে থাকুক না কেন আমি তার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। লফিকে আর মেরো না, ছেড়ে দাও। আর এইসব কথার মাঝখানে সেখানে শাংস চলে আসে। আর শাংসকে দেখে খারাপ পাইরটটি বলে তো ভীতু পাইরট, এখনো তুমি এখানেই আছো? আর লুফির এই অবস্থা দেখে শাংস লুফিকে মজা করে বলে হেই, তুমি তো বলেছিলে অনেক বড় পাইরট হবে, তুমি তো বলতে তোমার হাত পিস্তলের মতো কাজ করে, তাই না? তো এখন কি হলো? এ কথা শুনে লুফি বলে এখন মজা করার সময় না। আর এরই মধ্যে আমরা দেখি শাংসের মাথায় কেউ একজন পিস্তল ধরে আছে। আর শাংসের ক্রু মেম্বার পিস্তলওয়ালাকে মেরে উড়িয়ে দেয়। তখন শাংস বলে তুমি আমার ভীতুগিরি দেখেছ না, তো আজ আমার বাহাদুরিও দেখে নাও। শাংসের এই কথাগুলো শুনে খারাপ পাইরটটি হাসতে লাগে আর বলতে লাগে তাহলে তুমি তোমার বাহাদুরি দেখাবে এখন আমাকে। আর এরপর খারাপ পাইরটটি তার সব ক্রু মেম্বারদের অর্ডার করে সবাইকে মেরে ফেলতে। তখন শাংসের ক্রু থেকে একজন মেম্বার এসেই খারাপ পাইরটদের সকল ক্রুকে পিস্তল দিয়ে মেরে ফেলে। আর খারাপ পাইরটকে বলে তোমার যদি শাংসের সাথে যুদ্ধ করতে হয় তাহলে কোনো মিলিটারির দল নিয়ে আসো, তুমি একা কখনোই শাংসকে হারাতে পারবে না। আর তখন খারাপ পাইরটটি সেখানে ধোঁয়ার বোমা মেরে দেয় আর লুফিকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যখন ধোঁয়া চলে যায় তখন সবাই বুঝতে পারে খারাপ পাইরটটি লুফিকে সাথে করে নিয়ে চলে গেছে। আর এই কথা শুনে শ্যাংস পুরা পাগল হয়ে যায় আর বলে জানি না ও লুফিকে কোথায় নিয়ে গেছে, যাও লুফিকে খোঁজো। আর এরপরে আমরা অন্য একটি সিনে দেখতে পাই খারাপ পাইরটটি লুফিকে সাথে করে নিয়ে সমুদ্রের মাঝখানে চলে গেছে। আর সে এখন লুফিকে পানিতে ফেলে ডুবিয়ে মারতে চায়। আর সে এটাই করে। তখন সে লুফিকে পানিতে ফেলে দেয় আর বলতে থাকে তোমার সাথে এটাই হওয়া উচিত। আর তখনই আমরা ওই পাইরটের পিছনে একটা সি ডেভিলকে দেখতে পাই। ওই সি ডেভিল পাইরটটিকে খেয়ে ফেলে। তারপর সি ডেভিলটি লুফিকে খাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসে। সে যখনই লুফিকে খেয়ে নিতে নেয় তখনই সেখানে শাংস চলে আসে আর লুফিকে বাঁচিয়ে নেয়। লুফিকে বাঁচানোর পরে শ্যাংস সেই সি ডেভিলের চোখের দিকে তাকায়। সি ডেভিলও শ্যাংসের চোখের দিকে তাকায়। জানি না শ্যাংসের চোখের দিকে তাকিয়ে সি ডেভিল কি দেখতে পেল, কিন্তু সি ডেভিল অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। সি ডেভিলটি চলে যাওয়ার সাথে সাথেই লুফি অনেক জোরে কান্না করতে থাকে। তখন শ্যাংস বলে এখন তো সবকিছু ঠিকঠাক আছে, এখন তুমি কেন কান্না করছো? তখন লুফি বলে শ্যাংস তুমি আমাকে বাঁচাতে গিয়ে তোমার একটা হাত হারিয়ে ফেলেছো। তখন শাংস বলে কিছু হবে না লুফি। তখন আমরা পরের সিনে দেখতে পাই শাংস আর তার ক্রু মেম্বাররা পরের মিশনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তখন লুফি শাংসকে বলে আমি ঠিক করে নিয়েছি আমি একজন পাইলট হবই আর আমার নিজের একটা ক্রু বানাবো। তখন শাংস বলে আসছে রে পাইলট হওয়ার জন্য পিচ্ছি বাচ্চা একটা। তখন লুফি রেগে গিয়ে বলে আমি পাইলট কিং হবই হব, তোমরা সবাই দেখে নিও। তখন শাংস তার মাথার হেডটি লুফির মাথায় পরিয়ে দিয়ে বলে তুমি অবশ্যই পাইলট কিং হবে, তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। আর শাংসকে চলে যেতে দেখে লুফি বলে আমি এই হেডটা তোমাকে অবশ্যই ফিরিয়ে দিব শাংস, যখন আমি পাইলট কিং হয়ে যাব। আর এরই সাথে আবার সিন প্রথমে চলে আসে যেখানে জোরো আর লুফি একটা নৌকায় বসেছিল। সেখানে আমরা দেখি জোরো লুফিকে তার হেডটা নিয়ে দিয়েছে এবং হেডটা পেয়ে লুফি খুবই খুশি। তখনই লুফি আকাশে উঠতে থাকা একটা পাখি দেখে।
তারা ক্ষুধার্ত থাকার কারণে লুফি পাখিটাকে খাওয়ার কথা চিন্তা করে, আর এ কারণে লুফি উড়ে আকাশে চলে যায় পাখিটাকে ধরতে। কিন্তু ভুলবশত লুফি পাখিটার ঠোঁটের মধ্যে আটকা পড়ে যায়, আর এটা দেখে জোরো তাকে বাঁচানোর জন্য নৌকা নিয়ে যেতে থাকে। আর এরপর আমরা অন্য দৃশ্যে নামিকে দেখতে পাই, যে কিনা কিছু লোকের হাত থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিল। তখনই লুফি ওই পাখির মুখ থেকে ছুটে গিয়ে নামির কাছে এসে পড়ে, আর এত উপর থেকে নিচে পড়েও লুফির কিছুই হয় না, কারণ আমরা অলরেডি জানি লুফি গুম ফল খাওয়ার কারণে তার মধ্যে একটি পাওয়ার রয়েছে, যা হচ্ছে রবারের পাওয়ার। কিন্তু এই সব কথা তো নামির জানা নেই, তাই এত উপর থেকে একটা লোককে পড়ে তার কিছুই না হতে দেখে নামি তো অবাক হয়ে যায়। আর এই দৃশ্য দেখানোর মাধ্যমে আমাদের ওয়ান পিসের 4 নাম্বার এপিসোড এখানেই শেষ হয়ে যায়। 5 নাম্বার এপিসোডের প্রথমে আমরা দেখতে পাই নামিকে, যে কিনা আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ থেকে লফি নিচের দিকে পড়ছিল, আর তখন আমরা দেখি লুফি মাটিতে পড়ার পরে নামি লুফির দিকে তাকিয়ে থাকে, আর লুফি নামির দিকে তাকিয়ে থাকে। এরই সাথে আমাদের 5ম এপিসোডটি শুরু হয়ে যায়, যার নাম এ টেরিফাইং মিস্টেরিয়াস পাওয়ার, ক্যাপ্টেন বগি দ্য ক্লোন পাইরট। তখন নামি দৌড়াতে দৌড়াতে লুফির কাছে আসে এবং বলে, বস আপনি চলে এসেছেন, এখন আপনি আমাকে বাঁচাবেন। লুফি নামিকে দেখে বলে, আসলে আপনি কে, আর আমাকে বস কেন বলছেন? আর ক্যাপ্টেন বগির চেলারা এসব দেখছিল, তারা এসব দেখে বুঝে যায় লুফি আর নামি একই দলের। তখন নামি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর লুফিকে বলে তুমি ওদেরকে দেখে নাও। তখন বগির চেলারা বুঝতে পারে যে নামি আর লুফি একই দলের, লুফি হচ্ছে নামির বস। তখন লুফি ওই পাইরটদের বলে, তোমাদের কাছে কি কোনো খাবার আছে? আর তখনই ওই পাইরটদের মধ্যে একজন পাইরট লুফির মাথার হেডটি ঘুষি দিয়ে উড়িয়ে দেয়, আর এটা দেখে লুফির অনেক রাগ হয় এবং সে ওই পাইরটটিকে জোরে একটি ঘুষি মেরে দেয়। আর লুফি বলে, আমার খাজানাতে হাতও দিবে না। আর এরপর লুফি তার গুমগুম ফলের শক্তি দিয়ে বাকি 2 পাইরটসকেও নাজেহাল অবস্থা করে দেয়, আর নামি চালের উপর বসে বসে এগুলো দেখছিল। তখন নামি লুফিকে বলে, তুমি তো অনেক দারুণ মারপিট করতে পারো, তুমি তোমার নিজের হাতকে কিভাবে লম্বা করে ফেলো? নামির এসব কথা শুনে লুফি বলে, এগুলো তুমি বাদ দাও, আগে তুমি বলো তুমি কে? লুফির প্রশ্নের উত্তরে নামি বলে, আমার নাম নামি, আর আমি একজন চোর, মূলত আমি পাইরটদের কাছ থেকে চুরি করি। এটা শুনে লুফি ওখান থেকে চলে যেতে লাগে, আর তখন নামি পিছন থেকে লুফিকে বলে, তুমি কি তোমার ক্রুর মেম্বার হিসেবে আমাকে জয়েন করে নিবে? তখন লুফি বলে, আমাদের তোমার মতো কোনো চোরের প্রয়োজন নেই। এরই মধ্যে লুফি নামির কাছে জানতে চায়, আমি খাবার কোথায় পাবো? তখন নামি বলে, আমার সাথে চলো, আমি তোমাকে খাবার খাওয়াচ্ছি। আর এরই মধ্যে আমরা অন্য একটি সিনে ক্যাপ্টেন বগির পাইরটসদের হেডকোয়ার্টার দেখতে পাই, আর সেখানে সবাই একটি মেয়ে চোরের ব্যাপারে কথাবার্তা বলছিল, যে কিনা একটা ম্যাপ চুরি করে ফেলেছে। তখন ক্যাপ্টেন বগির একজন লোক তার উপর মজা করে বলে, আপনার নাকটা পুরাই একটা জোকারের মতো। তখন ক্যাপ্টেন বগির বাকি সব পাইরটরা বলতে থাকে, এখন ক্যাপ্টেন বগি তার পাওয়ারের মাধ্যমে একে পুরা শেষ করে ফেলবে। আর তখন এরকমই কিছু একটা হয়, ক্যাপ্টেন বগি তার হাত ব্যবহার না করে ওই লোকটিকে আকাশের দিকে উঁচু করে ধরে, আর তার গলা চেপে ধরে রেখে তাকে প্রশ্ন করে, আমাকে একটু বলো তো আমার নাকে হাসি ওঠার মতো এমন কি আছে? পাইরট বগির কথা শুনে ওই লোকটি বলতে থাকে, আমাকে মাফ করে দেন প্লিজ সর্দার, এরপর থেকে আমি এরকম ধরনের কোনো কথাই বলবো না, শুধু এইবারের মতো আমাকে ছেড়ে দিন। তারপর পাইরট বগি বলে, আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম, তুমি এখন নাকে খড় দাও। আর এরই মধ্যে আমরা অন্যদিকে দেখি নামি লুফিকে খাবার খাওয়াচ্ছে, আর খাবার খেতে খেতে লুফি নামিকে প্রশ্ন করে, এই ঘরটা কি তোমার? উত্তরে নামি বলে, এই ঘরটা আমার না, আর এখানে কেউ থাকেও না। ক্যাপ্টেন বগির ভয়ে এই গ্রামের সকল গ্রামবাসী এই গ্রাম ছেড়ে চলে গিয়েছে। এরই মধ্যে লুফি নামিকে রোস্ট করে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে খাবার খাইয়েছো, এটা অনেক ভালো একটা কাজ, কিন্তু যত ভালো কাজই করো না কেন, চোর তো চোরই হয়। লুফির এই কথা শুনে নামি লুফিকে বলে, মজা করো না, আমাকে যে করেই হোক না কেন 100 মিলিয়ন বেরিস করতেই হবে, আর এমনিও আমি এটা করবই, কারণ আমার কাছে গ্রিল লাইনের ম্যাপ আছে। নামির এই কথা শুনে লুফি বলে,
তুমি কি কোনো নেভিগেটর যে তুমি ম্যাপ দেখে গ্রিন লাইনে যেতে পারবে? তখন নামি বলে, আমি একজন খুবই ভালো নেভিগেটর। এই কথা শুনে লুফি তো খুশি হয়ে যায় আর বলে, যাও, এখন তাহলে আমাদের ক্রুয়ের নতুন একজন মেম্বার যুক্ত হয়ে গেল, যে কিনা একজন ভালো নেভিগেটর। আর এই কথা শুনে নামি লুফিকে প্রশ্ন করে, তুমি কি আসলে একজন পাইলট? তখন লুফি বলে, হ্যাঁ, আমি একজন পাইলট। তখন নামি বলে, আমি আমার সারা জীবনে সবচেয়ে বেশি ঘৃণা করেছি পাইলটদের। আর তখন লুফি নামিকে তার মাথার হেডটি দেখিয়ে বলে, আমি এই হেডটি যার কাছ থেকে নিয়েছি তাকে বলেছি আমি একদিন পাইলট কিং হয়েই দেখাবো। এটা শুনে নামি বলে, ওকে, ঠিক আছে, আমার কাছে একটা বুদ্ধি আছে। একটা কাজ করি, তোমাকে আরেকটা পাইলটের সাথে পরিচয় করিয়ে দেই, যে কিনা তোমাকে অনেক কিছু শিখাবে। এতে করে তুমি অনেক তাড়াতাড়ি পাইলট কিং হয়ে যাবে। এটা শুনে লুফি বলে, এটা তো খুবই ভালো বুদ্ধি। এরপর আমরা দেখি নামি লুফিকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলে। তখন নামি লুফিকে বলে, চলো তাহলে আমরা অন্য পাইলটের কাছে যাই। লুফি বলে, ঠিক আছে, তাহলে চলো। আর এরই সাথে আমরা পরের দৃশ্য দেখতে পাই। এখানে নামি লুফিকে ক্যাপ্টেন বগির কাছে নিয়ে এসেছে। আর নামি ক্যাপ্টেন বগির সামনে লুফিকে ধাক্কা মেরে ফেলে বলে, এই যে আপনার চোর, এই সেই লোক যে কিনা আপনার ম্যাপ চুরি করেছে। তখন নামির কাছে থাকা ম্যাপটি ক্যাপ্টেন বগিকে দিতে দিতে নামি বলে, এই নিন আপনার ম্যাপ। ম্যাপটি পেয়ে ক্যাপ্টেন বগি খুবই খুশি হয়ে যায়। আর এই উসিলায় নামি ক্যাপ্টেন বগিকে প্রশ্ন করে, আমি কি আপনার ক্রুতে জয়েন হতে পারবো? আর এটা শুনে ক্যাপ্টেন বগি হাসতে হাসতে বলে, অবশ্যই, কেন নয়, আজ তো আমি অনেক বেশি খুশি। একথা শুনে নামি মনে মনে বলে, পাইলটসদের বোকা বানানো কত সহজ। ওর কি মনে হয় আমি ওর সাথে সারা জীবন থাকবো? এক না একদিন আমি ওর সব খাজানা লুট করে চলে যাব এখান থেকে। এরপর পাইলট বগি তার সাথীদের বলে কামান নিয়ে আসতে। এরপর আমরা দেখি পাইলট বগির লোকেরা সেখানে একটি কামান নিয়ে আসে। তখন ক্যাপ্টেন বগি নামিকে বলে, এখন আমি তোমার ইমানদারি পরীক্ষা করার জন্য তোমাকে একটি চ্যালেঞ্জ দিব। তখন দেখা যায় লুফিকে পাইলট বগির লোকেরা একটা খাঁচায় বন্দি করে রেখেছে এবং পাইলট বগি নামিকে বলে, তুমি এই ছেলেটাকে কামান মেরে উড়িয়ে দাও। তখন ক্যাপ্টেন বগি নামির হাতে একটা ম্যাচ দিয়ে বলে, দেরি কিসের নামি, তুমি আমার জন্য খুবই বিশ্বাসযোগ্য না, ওকে এখনই উড়িয়ে দাও। একথা শুনে ক্যাপ্টেন বগির চেলারা সবাই চিৎকার করে বলছিল, লুফিকে উড়িয়ে দাও, লুফিকে উড়িয়ে দাও। আর তখন নামি খুবই চিন্তায় পড়ে যায়, কারণ নামি তো লুফিকে মারতে চায় না। আর নামির দেরি দেখে ক্যাপ্টেন বগিরই একটা লোক এসে নামির হাত থেকে ম্যাচ নিয়ে কামানে আগুন জ্বালিয়ে নামিকে বলে, এভাবে কামানে আগুন জ্বালাতে হয়, এখন শিখে রাখো, এরপর থেকে আর সময় নষ্ট করবে না। আর এটা দেখে নামির অনেক রাগ হয় আর নামি তার পা থেকে একটা লাঠি বের করে ওই লোকটাকে মেরে দেয়। আর তখন লাঠির বাড়ি খেয়ে লোকটা মাটিতে পড়ে যায়। এটা দেখে লুফি নামিকে বলে, আমি তো তোমার কোনো কাণ্ড কারখানাই বুঝতে পারতেছি না, কখনো তুমি আমাকে বাঁচাচ্ছ, আবার কখনো তুমি আমাকে ফাঁসিয়ে দিচ্ছ, আসলে তুমি কি চাও? তখন নামি বলে, এমনিও আমার পাইলটসদের পছন্দ না, কিন্তু আমি আমার কারণে কোনো পাইলটসকে নিজের চোখের সামনে মরতে দেখতে পারবো না। এটা শুনে লুফি বলে, ওসব তো ঠিক আছে, কিন্তু কামানে এখনো আগুন লেগে আছে, তাড়াতাড়ি কামানের আগুন নিভাও। আর নামি কামানের আগুন নিভাতে যাবে, ঠিক ওই সময়ই ক্যাপ্টেন বগির সব পাইলটসরা নামির ওপর হামলা করে দেয়। এরই মধ্যে আমরা দেখি নামি আগুন নিভানোর অনেক চেষ্টা করছে আর জ্বলন্ত আগুন হাত দিয়ে নিভানোর চেষ্টা করার কারণে নামির অনেক কষ্ট হচ্ছে। আর এগুলো দেখে লুফি মনে মনে বলে, এই সব কাজ নামি আমার জন্য করছে। আর নামি আগুন নিভানোর চেষ্টা করছিল, তখনই পিছন থেকে পাইলট বগির চেলারা আবার নামির উপর হামলা করে দেয়। তখন নামি ভয়ে তার চোখ বন্ধ করে দেয় এবং আশা ছেড়ে দেয়। আর ঠিক ওই সময়ই দেখে নামির উপর কেউ আর অ্যাটাক করছে না। তখনই নামি পিছনের দিকে তাকিয়ে দেখে যে সেখানে জোরো চলে এসেছে। জোরো সব পাইলটদের আক্রমণ মোকাবেলা করে বলে, তোমরা কেমন পাইলট, এতগুলো লোক মিলে তোমরা একটা মেয়ের উপর আক্রমণ করছো, তোমরা তো পাইলটের নামে কলঙ্ক। তখন জোরোকে দেখে ওখানকার সকল পাইলটরা ভয়ে কাঁপতে থাকে আর সবাই বলতে থাকে, এই হলো পাইলট হান্টার জোরো। জোরোকে এখানে দেখে বগি বলে, চলো এখন আমরা পাইলট হান্টারকেও মেরে ফেলবো। উত্তরে জোরো বলে, এমনিতে তো আমি এখন পাইলট হান্টার না, কিন্তু আমার লড়াই করতে কোনো সমস্যা নাই, চলে এসো। এটা বলেই জোরো পাইলট বগির উপর আক্রমণ করে দেয় এবং তরবারি দিয়ে একবারেই তাকে কেটে ফেলে। এটা দেখে লুফি বলে, ও তো অনেক সহজেই মরে গেল। কিন্তু এসব দেখে পাইলট বগির সকল চেলারা অনেক জোরে জোরে হাসছিল
আর তখন নামি আর লুফি মনে মনে ভাবে ওদের বস মরে গিয়েছে আর ওরা এরকম জোরে জোরে হাসছে কেন। আর তখনই একটা কাটা হাত চাকুর সাথে উঠে এসে জোরোর পিছনে ছুরি মেরে দেয়। আর তখন হাতটা আবার উড়ে গিয়ে পাইরেট বগির হাতের সাথে জোড়া লেগে যায়। তখন পাইরেট বগি বলে, আমার ডেভিল ফ্রুটের পাওয়ারটা তোমাদের কাছে কেমন লাগলো? এটা দেখে লুফি বলে, ওর কাছেও আমার মতো ডেভিল ফ্রুটের পাওয়ার রয়েছে। জোরোর এই অবস্থা দেখে লুফি চিৎকার করে জোরোকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও জোরো। আর তখনই জোরো লুফির দিকে তাকায়, আর লুফির দিকে তাকানোর পর দেখে লুফি হাসছে। আর লুফির হাসি দেখে জোরো বুঝে যায় লুফির কি প্ল্যানিং চলছে। আর তখনই জোরো দৌড়ে পালাতে থাকে। আর এটা দেখে বগি বলে, এটা কি? পাইরেট হান্টার জোরো পাইরেট বগির কাছে হার মেনে পালিয়ে যাচ্ছে। তখন লুফি বলে, তুই তো পিছন থেকে হামলা করেছিস, জোকারের মতো নাকওয়ালা পাইরেট বগি। লুফির মুখে নিজের নাক সম্পর্কে কথা শুনে ক্যাপ্টেন বগি সোজা তার ডেভিল ফ্রুটের পাওয়ার ব্যবহার করে লুফির উপর আক্রমণ করে দেয়। আর তখনই লুফি ক্যাপ্টেন বগির হাত কামড় দিয়ে ধরে ফেলে আর জোরোর নাম ধরে ডাকে। আর তখনই জোরো ক্যাপ্টেন বগির কামান ক্যাপ্টেন বগির দিকে তাক করে আর নামি কামানে আগুন ধরিয়ে দেয়। আর যখনই কামান থেকে কামানের গোলাটা বের হতে যাবে তখনই ওয়ান পিসের 5 নাম্বার এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। গত ভিডিওতে আমরা ওয়ান পিসের 4 নাম্বার এপিসোডটি এক্সপ্লেন করেছিলাম। এরকম নতুন নতুন ভিডিও এক্সপ্লেনেশন দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন ধরনের এক্সপ্লেনেশন ভিডিও আপনারা দেখতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফিজ।